ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। অপরিচিতা গল্পের 50টি বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখে আসি প্রথম প্রশ্নটি কি। প্রথম প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? ক নং 1861, খ 1862, গ 1863, ঘ 1864। সঠিক উত্তরটি আমরা দেখিনি। উত্তর হচ্ছে 1861, 7ই মে 1861। তা এটা হচ্ছে আপনার ইংরেজি সন। আমরা এখন বাংলা সন তা একটু দেখিনি। বাংলা সনটা, তার বাংলা জন্মসাল হচ্ছে 1268, 25শে বৈশাখ। 25শে বৈশাখ বৈশাখ তার বাংলা জন্মসন হচ্ছে 1268, 25শে বৈশাখ। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন আমরা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত? বিশ্বকবি, চারণ কবি, জাতীয় কবি, নাগরিক কবি? উত্তর বিশ্বকবি। গল্পগুচ্ছে কতটি গল্প সংকলিত রয়েছে? উত্তর 95টি। আরেকটি কথা আমি মাঝখান দিয়ে বলে রাখতেছি যে আমিও মানুষ, আমার জানার হয়তো ভুল থাকতে পারে। যদি ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তারপর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া শিলাইদহে বসবাস করেছিলেন কেন? সাহিত্য সাধনার জন্য, জমিদারি দেখাশোনার জন্য, প্রকৃতির কাছে থাকার জন্য, মানুষের কাছাকাছি থাকার জন্য? উত্তর জমিদারি দেখাশোনা করার জন্য। বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প রচনার স্বর্ণযুগ। শান্তিনিকেতন, জোড়াসাঁকো, শাহজাদপুর, শিলাইদহ। শিলাইদহ এটা কোন জেলায় পড়েছে? শিলাইদহ এটা কোন জেলায় পড়েছে কেউ কি জানেন? বা কোথায় শিলাইদহটা কোথায় অবস্থিত, কেউ কি জানেন? শিলাইদহ শিলাইদহ কুষ্টিয়া জেলায় কুমারখালী উপজেলায় অবস্থিত। শিলাইদহ কুষ্টিয়া জেলায় কুমারখালী উপজেলায় অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর 20 শতকে যেসব ছোট গল্প লিখেছেন সেখানে কি প্রাধান্য পেয়েছেন? প্রকৃতি, ভাব কল্পনা, বিরহ, বাস্তবতা? উত্তর বাস্তবতা। তারপরে প্রশ্ন, শেষের কবিতা কি? এখন কবিতা থাকার কারণে অনেকে মনে করেন এখানে কবিতা থাকার কারণে অনেকে মনে করেন যেটা কবিতা না, আসলে শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। তারপরে প্রশ্ন আমরা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? হ্যাঁ, উত্তর 1981 সালে, সরি 1941 সালে। এখানে তারিখ নাই, তারিখ 1941 সাল। তারিখটা লিখিনি, 7ই আগস্ট। আগস্ট 7ই আগস্ট। আর বাংলা সন হচ্ছে 22শে শ্রাবণ। শ্রাবণ অর্থাৎ 22শে শ্রাবণ। 22শে বাংলা সন হচ্ছে 22শে শ্রাবণ। আমরা এখানে লিখে দিচ্ছি 22শে শ্রাবণ। শ্রাবণ 1348 বঙ্গাব্দে। 1348 বঙ্গাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, অনুপম কার হাতে মানুষ, অর্থাৎ কার হাতে মানুষ হয়েছে? উত্তর মার। এখানে ধাত্রী মানে হচ্ছে দাই, আমরা দাই বলি যাকে, দাই বা প্রতি পালিকা। প্রতিপালিকা, ঠিক আছে।
এখানে ধাত্রী মানে হচ্ছে দায়ী বা প্রতিপালিকা, অর্থাৎ যারা মায়ের পরিবর্তে সন্তান লালন পালন করে থাকে। তারপরে প্রশ্ন, অনুপমের মা কেমন ঘরের মেয়ে? বামুনে, গরিবে, কায়েতের, ধনির? গরিবের মেয়ে। তারপরে প্রশ্ন, কাকে দেখলে অন্নপূর্ণা বলে গজাননের ছোট ভাই বলে মনে হবে? উত্তর, অনুপমকে। এখানে অন্নপূর্ণা হলো অন্ন পুষ্ট ও সমৃদ্ধের ধাত্রী দেবী। যা অন্নপূর্ণা বলতে এটা বোঝানো হয়েছে। প্রশ্ন, অনুপমের অনুপমের থেকে তার মামার বয়স কত বছর বড় ছিলেন? 6 বছর। তারপরে প্রশ্ন, কন্যার পিতামাত্র কি স্বীকার করবেন? গল্পকথক খুবই সুদর্শন, গল্পকথক খুবই বিনয়ী, গল্পকথক একজন সুনাগরিক, গল্পকথক একজন সৎপাত্র। অবশ্যই গল্পকথক একজন সৎপাত্র অথবা সুপাত্র থাকবে। তারপর কাজী নজরুল ইসলাম ছোট গল্পের পাশাপাশি উপন্যাসও লিখেছেন। কাজী নজরুল ইসলামের সাথে কার সাদৃশ্য রয়েছে? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনিও ছোট গল্প লিখেছিলেন। অনুপম নিতান্তই ভালো মানুষ, কেন? উত্তর, ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নেই বলে। তারপর প্রশ্ন, কেমন ঘরের থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? বনেদি মানে হচ্ছে বনেদি, এই বনেদি মানে হচ্ছে প্রাচীন, সুপ্রতিষ্ঠিত, সম্ভ্রান্ত বোঝানো হচ্ছে বনেদি। যাই হোক, এখন আমরা উত্তরটি দেখব। উত্তরটি হচ্ছে অনেক বড় ঘর থেকে। তারপর প্রশ্ন, অপরিচিত গল্পের উল্লেখকৃত বিবাহের সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? অবশ্যই মামার। তারপর অনুপমের বন্ধুর নাম কি? আমরা সবাই জানি অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ। তারপর প্রশ্ন, হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। কানপুর ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। তারপর প্রশ্ন নম্বর কি, হরিশ ছুটিতে কোথায় এসেছিল? আমরা সেটা জানি কলকাতায়, অর্থাৎ কলিকাতায় থাকতে পারে, কলকাতায় থাকতে পারে, যেটা থাকে সেটাই উত্তর হবে কলকাতায়। তারপরে প্রশ্ন, অনুপমের মন উতলা বলতে কি বোঝানো হয়েছে? উতলা বলতে বোঝানো, আমরা বলে না মন উতলা, উতলা মনে হচ্ছে ছটফট করা। এখানে ছটফট যেহেতু নেই, আকুলতা, অর্থাৎ আকুলতা বোঝানো হয়েছে। উত্তর, আকুলতা। অপরিচিত গল্পে অনুপম এই অবকাশ বলতে কোন সময় বোঝানো হয়েছে? এম এ পাশের পরের সময়, কলেজের ছুটির সময়, বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরের সময়, বিয়ের আয়োজনের পূর্বের সময়? উত্তর, এম এ পাশের পরের সময়। কোন বাতাসে অনুপমের মন কাঁপতে লাগলো? গ্রীষ্মের, বর্ষার, শীতের, বসন্তের? উত্তর, বসন্তের। হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল? এটা আমরা সবাই জানি, আশ্চর্য মতে হরিশ খুব বেশি অদ্বিতীয় ছিল, তার মতো কেউ আশ্চর্য মতে পারত না। কার মন ছিল তৃষ্ণার্ত? অনুপমের মন ছিল তৃষ্ণার্ত, অর্থাৎ কন্যাকে দেখার জন্য, কল্যাণীকে দেখার জন্য তার মন ছিল তৃষ্ণার্ত। মামা কাকে পেলে ছাড়তে চান না? অবশ্যই হরিশকে, কারণ হরিশ যেহেতু আসর জমাতে রসিকতা করতে খুব ভালো পারতো, ওই জন্য মামা তাকে পেলে ছাড়তে চাইতেন না। অপরিচিত গল্পে পণ বলতে কি বোঝানো হয়েছিল? পণের আরেকটি অর্থ হচ্ছে আমরা যৌতুক বলি বা যৌতুক বোঝায়, কিন্তু এখানে পণ বলতে শর্ত বোঝানো হয়েছে। এবার আরেকটা আমরা পড়েছিলাম, এই একটি ছড়া পড়েছিলাম, এই করিব পণ মোরা এই করিব পণ। এখানে ওইখানে পণ বোঝানো হয়েছে, পণ মানে প্রতিজ্ঞাও বোঝানো হয়। আমার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশ থেকে ত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কি? উত্তর, গুরুত্বপূর্ণ। পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হয়েছিল? পাকাপাকি, অর্থাৎ দুই পক্ষেই এই বিষয়ে খুব ভালোভাবে বিষয়টা সমাধান বা কথা পাকাপাকি করে রেখেছিল।
পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকতেন? গরিব গরিব গৃহস্থের মতো। অপরিচিত গল্পে উল্লেখিত কার পেছনে মেয়ের বাপের লক্ষ্মীর ঘরটি উপর করে দিতে দ্বিধা হবে না? উত্তর মেয়ের। বরের হাট মহার্ঘ কেন? এখানে মহার্ঘ অর্থ হচ্ছে অত্যন্ত দামি, অর্থাৎ মূল্যবান, অতি মূল্যবান বস্তু। এটা হচ্ছে যোগ্য বরের অভাবে, যৌতুকের কারণে, স্থান কাল পাত্রের বিচারে, মেয়ের বয়সের কারণে, অর্থাৎ এটা অবশ্যই যৌতুকের কারণে হবে। অনুপমের মামা আর মন নরম হলো কেন? মেয়ের বংশের কৌলিন্যের কৌলিন্য কৌলিন্য বলতে এখানে কৌলিন্য অর্থ বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ কৌলিন্য অর্থ হচ্ছে বংশ মর্যাদা, বংশের আধিপত্য বোঝানো হয়েছে। ইসলামী ইতিহাসে একটা বিষয় আছে, কৌলিন্য প্রথা নামে একটা একটা অংশ রয়েছে, যেটা আয়ামে জাহিলিয়াতের মধ্যে অন্যতম একটি কারণ, কৌলিন্য প্রথা। অপরিচিত গল্পে বিবাহের ভূমিকা অংশটা বলতে কি বোঝানো হয়েছে? মেয়ের রূপ সৌন্দর্য, মেয়ের বংশের কৌলিন্য, মেয়ের বাবার আতিথেয়তা, যৌতুকের বিষয়। অবশ্যই যৌতুকের বিষয়, এটা আমরা সবাই জানি। কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? আন্দামান দ্বীপ, লঙ্কা দ্বীপ, সুবর্ণ দ্বীপ, নিঝুম দ্বীপ। উত্তর আন্দামান দ্বীপ। এই দুইটা দ্বীপ, নিঝুম দ্বীপ, সুবর্ণ দ্বীপ, এই দুইটা দ্বীপই নোয়াখালী জেলায় অবস্থিত। নোয়াখালী জেলায় অবস্থিত। অপরিচিত গল্পের কথকের মনের মধ্যে কি ইচ্ছা ছিল? অবশ্যই আমরা জানি যৌতুক ছাড়া বিয়ে করা। অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন? মামার এতে গুরুতর আপত্তি ছিল, অর্থাৎ মামার অনেক আপত্তি ছিল। বিনু দাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বলল? আমরা জানি এটা অবশ্যই খাঁটি সোনা বলেছিলেন। এখানে যেহেতু অনেকগুলো অপশন থাকে, অনেক সময় কনফিউজ হয়ে যায়, আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাই। মেয়ে চমৎকার সুন্দরী, মেয়েটা খুবই মিষ্টি, খাঁটি সোনা বটে, হীরের টুকরো একটা, অবশ্যই এটা খাঁটি সোনা বটে, তোর খাঁটি সোনা বটে। বিনোদার ভাষা কেমন ছিল? উত্তর অত্যন্ত আঁটি। বিয়ে উপলক্ষে কোনো পক্ষকে কোথায় আসতে হলো? কলকাতায়। উপজিতা গল্পে কন্যার পিতার নাম কি? আমরা জানি শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেনের পেশা ছিল, তিনি ছিলেন একজন ডাক্তার। বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখল? 3 দিন পূর্বে। অপরিচিত গল্পে কন্যার পিতার বয়স কত? 40-এর কিছু এপার বা ওপার, অর্থাৎ আমরা বলি যেটা প্রায় 40। পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা শক্ত ছিল, কারণ তিনি ছিলেন খুবই গম্ভীর। অর্থাৎ গম্ভীর মানুষের কোনো কিছু বোঝা বা বুঝে ওঠা খুবই কষ্টসাধ্য। কি কারণে মামার মুখ অনর্গল ছুটিতে ছিল? ধনমানের বাগাড়ম্বরে। ধনমানের বাগাড়ম্বরে মামার মুখ অনর্গল ছুটিতে ছিল। শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গে আলোচনা একেবারে যোগ দিলেন না? কৌলিন্যের, অর্থাৎ বংশ মর্যাদা। কৌলিন্য শব্দটা বংশ মর্যাদা। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হতেই তাকে বিদায় করিলেন। এই ঘটনার মধ্যে নিচে কোন বিষয়টি ফুটে উঠেছে? মামার বড়লোকি, পাঠ্যপক্ষের আভিজাত্য, পাঠ্যপক্ষের প্রতি অবজ্ঞা, সৌজন্যবোধের অভাব। অবশ্যই এটা সৌজন্যবোধের অভাব। ধন্যবাদ সবাইকে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।